আমাদের প্রিয় পিসি বা দিদি বা মমতা ব্যানার্জির ভরাডুবির একটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে বাংলা পক্ষ। মানে খোদ মমতা ব্যানার্জি কলকাতায় ভরাডুবি হয়েছে, মানে তার দলের মানে 3-4টা আসন হয়তো বা পেয়েছে খুব সম্ভবত। সেটাতে ধরেন বেলেঘাটার কুণাল ঘোষ, পোর্টের কলকাতা পোর্টের ফিরহাদ হাকিম বা চৌরঙ্গীর আপনার নামটা ভুলে গেছি, খুব সম্ভবত নয়না বন্দ্যোপাধ্যায় হবে। এরকম 3-4টা আসন আর কি পেয়েছে কলকাতায়। গোটা কলকাতায় 11টা আসন আছে আর কি বিধানসভার, সেখানে 3-4টা পেয়েছে আর কি, বা কলকাতা আশেপাশে মিলে আর কিছু বেশি হবে, সেখান থেকে 3-4টা পেয়েছে। এই ভরাডুবির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই বাংলা পক্ষ, বাংলা পক্ষের গর্ব এবং কৌশিক মাইতি নামক যে ছেলেটা, এরা এরকম তো হওয়ার কথা ছিল না। খোদ ভবানীপুরই মমতা ব্যানার্জি হেরে গেছে, ভাবা যায়? মানে তার শক্তি যেখানে, তার গড়, নিজের ঘর, হ্যাঁ, সেই আসনে সে হেরে গেছে। তো বাংলা পক্ষ যে কাজটা করেছে এটা মানে এই যে লাগাতার নন বেঙ্গলি যারা মানে হিন্দি ভাষার কথা বলে, ধরেন মূলত টার্গেট ছিল তার মারোয়ারি, বিহারি, এরাই, এদেরকে নানান ভাষায় অকথ্য ভাষায় গালাগালি এবং তাদেরকে প্রায়শই হেনস্থা করা বিভিন্ন জায়গায়। গরিব খেটে খাওয়া যে বিহারিরা কাজ বাজ করে তাদের। তো আমি যদি ভুল না করে থাকি, কলকাতায় শহরে অন্ততপক্ষে কমপক্ষে 30%-এর মতো নন বেঙ্গলি আছে, বা যারা বাংলাদেশ আছে তারাও মানে হিন্দি ভাষায় কথা বলতে পারে। তো বিষয়টা হচ্ছে এইগুলো ভালো চোখে দেখেনি মানুষ। শুধুমাত্র এটাও না, ধরেন যারা কলকাতার যারা শিক্ষিত মানে ইঞ্জিনিয়ার বা আরও অন্যান্য পেশায় যারা, অধিকাংশই তো দেশ মানে রাজ্যের বাইরে যায়, তাই না? পশ্চিমবঙ্গের রাজ্যের বাইরে কাজ করতে যায়। তো এই বাংলা পক্ষের যে আচরণ, এটা না ইফেক্ট পড়ে তাদের বাইরে, ঠিক আছে? মানে এই যে হিংসাত্মক জাতিহিংসা, এটাকে বলে জাতিবিদ্বেষ। শুধু জাতিবিদ্বেষ না, ভাষার নামে জাতিবিদ্বেষ, এগুলো ভালো চোখে কেউ দেখে না। আফটার অল মানে কি বলবো, শোনেন, ইন্ডিয়ার সেনাবাহিনীকে পর্যন্ত এই 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 লোকটা মানে আক্রমণ করতো। মানে ভাবা যায় ইন্ডিয়ার সেনাবাহিনী কি? ইন্ডিয়ার সেনাবাহিনী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের জন্য আশীর্বাদ। আপনি ভাবুন তো, ভারতের দুই পাশ থেকে ক্রমাগত হুমকি দেয় ভারতকে দখল করে নেবে। বাংলাদেশ থেকে হুমকি আসে, রাস্তায় রাস্তায় হুমকি। এমনকি যারা ক্ষমতায় কিছুদিন আগে ছিল, এখন হয়তো বা বলে না সরাসরি, কিন্তু আগে যে ইউনূস কিছুদিন আগে ক্ষমতায় ছিল তখন সরাসরি ভারতের নর্থ ইস্ট নিয়ে হুমকি দিয়েছিল, নর্থ ইস্টকে আলাদা করে ফেলবে। তো ক্রমাগত ওখান থেকে হুমকি আসে। তারপর সাবেক সেনাবাহিনী, বাংলাদেশের সাবেক সেনাবাহিনী রাস্তায় নেমে, ঢাকার রাস্তায় নেমে হুমকি দেয় তারা কলকাতা দখল করে নেবে 4 দিনের মধ্যে। পাকিস্তান থেকে হুমকি আসে কলকাতায় আক্রমণ চালাবে তারা পূর্ব দিক থেকে। তো সব কিছু থেকে রক্ষা করছে কারা? ভারতের সেনাবাহিনী। এই যে ভারতের মধ্যে 140 কোটি জনসংখ্যা, এদেরকে প্রতিনিয়ত মানে রক্ষা করে যাচ্ছে, বা রক্ষা কবচ হিসেবে ভারতীয় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আর সেই সেনাবাহিনী কি ক্রমাগত আক্রমণ করে, বহিরাগত সেনা বলে, কেন্দ্রের সেনাবাহিনী বলে, তারপরে হানাদার বাহিনী বলে। হানাদার টার্মটা খুব সেন্সিটিভ একটা টার্ম, যেই টার্মটা ইউজ হয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে, যখন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতির উপর মানে বাংলাদেশের মানুষের উপর চরম নির্বিকারে গুলি চালিয়েছিল, তখন এদেরকে হানাদার বাহিনী বলা ছিল। সেই টার্মটাকে মানে সেই শব্দটাকে ইউজ করার হীন প্রচেষ্টা করেছিল গর্গ চট্টোপাধ্যায়, মানে বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি, ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে। কেন ইমাজিন, ভারতের সেনাবাহিনী শুধু ভারতের জন্যও না, বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল 1971 সালে। এটা এখন বাংলাদেশের মানুষজন স্বীকার করবে না, কারণ আদতে তারা হচ্ছে গিয়ে মানে অকৃতজ্ঞ, স্বীকার করবে না। ভারতের সেনাবাহিনী ভারতের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এমন এমন জায়গা আছে ভারতের সীমানায় যেখানে পাখি পর্যন্ত উড়ে না, সেই সব জায়গায়ও ভারতের সেনাবাহিনী প্রতিনিয়ত তার দায়িত্ব পালন করে যাচ্ছে। তার সীমান্ত সুরক্ষা করে যাওয়ার জন্য সে প্রতিনিয়ত পাহারা দিচ্ছে। সেই সেনাবাহিনীকে গর্গ চ্যাটার্জি আক্রমণ করেছে ক্রমাগত। তো এগুলো না ভারতের মানুষ ভালোভাবে নেয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেয়নি। তো আফটারঅল ভারতের সবাই, সে যেই দলই করুক না কেন, সবাই নিজের দেশকে ভালোবাসে, তার দেশের সেনাবাহিনীকে ভালোবাসে। এই যে সোফিয়া কুরেশি যখন
অপারেশন সিন্দুরের পরিচালনা করেছিল, তখন কিন্তু সবাই তার জন্য মানে মন ভরে আশীর্বাদ করেছে। আশীর্বাদ শব্দের সাথে আমি একটু অবশ্য বিশ্বাসী না, কিন্তু যাই হোক, মানুষ শুভাকাঙ্ক্ষী ছিল। তো এই সোফিয়া কুরেশির মতো যারা আছে, ঠিক আছে, এদেরকে মানুষ দেবী রূপে, দেবী প্রতিমা রূপে প্রণাম করে, শ্রদ্ধা করে, পূজা করে ভারতের মানুষ। তো এগুলো নেয়নি ভারতের মানুষ, ভালো চোখে নেয়নি। এই যে সেনাবাহিনীক আক্রমণ, হ্যাঁ বললাম তো, আপনারা ভারতের সবাই যে যে দল করুক না কেন, তার দেশকে ভালোবাসে, তার সেনাকে ভালোবাসে সে। কিন্তু গর্গ চ্যাটার্জি এই জায়গাগুলোতে ক্রমাগত আক্রমণ করে গেছে, এবং সেটা যখন শাসক ছিল মমতা ব্যানার্জি, তার পৃষ্ঠপোষকতায় অবশ্যই সেই কাজটা করে গেছে দিনের পর দিন। আবারও বলছি, ভারতের সব মানুষ সে যে যে দলই করুক না কেন দেশকে ভালোবাসে, শুধুমাত্র বামপন্থীরা ব্যতীত। কারণ বামপন্থীরা ভালোবাসতে পারে না ভারতকে, আদৌ জানি না, মানে আছে বামপন্থীর মধ্যে কিছু পার্সেন্ট আছে, কিছু শতাংশ যারা দেশকে ভালোবাসে, দেশের সেনাকে ভালোবাসে, আর ম্যাক্সিমামই এরা ভারতের প্রতি কমিটেড না, সেনাবাহিনীর প্রতিও কমিটেড না, তাদের শ্রদ্ধা করে না তারা। মানে ওই গর্গ চ্যাটার্জির মতোই তারা মনে করে ভারতের সেনাবাহিনী সে হানাদার বাহিনী। যাই হোক, তো এই ভরাডুবির কারণ হচ্ছে এই একটা, খোদ মমতা ব্যানার্জি ভবানীপুরেই হেরে গেছে, এই গর্গ চ্যাটার্জিও তার মধ্যে একটি কারণ। হ্যাঁ, এই ভারতের বললাম না, ভারত একটা আলাদা জাতিসত্তা, মানে জাতিসত্তা বলতে না, মানে এটা বলা যায় ভারত শুধু দেশ না, এটা সভ্যতা। তো ভারতকে যখন কেউ আক্রমণ করবে ভাষার নামে, জাতের নামে, ধর্মের নামে, তখন এরা সুস্থ স্বাভাবিক মানুষ মেনে নেবে না। আর কলকাতা তো মোটামুটি শিক্ষিত মানুষজনই, ভদ্র মার্জিত বলা হয় আর কি, শিক্ষিত মানুষজনই, সেখানেই মমতা ব্যানার্জি ভরাডুবি হয়ে গেছে, বুঝতে পারছেন মানে কোন জায়গাটায় আক্রমণ করেছিল গর্গ চ্যাটার্জি। এটা একটা ইফেক্ট করেছে। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।